নমস্কার প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ের তৃতীয় পর্বে তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এ ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করতে চলেছি। তাই তোমরা প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আর কথা আগে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে নাম্বার 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। 14 × 1 = 14। প্রথম প্রশ্ন নাম্বার 1, দিগম্বর কোন ধর্মের একটি ভাগ? দিগম্বর জৈন ধর্মের একটি ভাগ। পরের প্রশ্ন নাম্বার 2, পঞ্চম বেদ বলা হয়। তো এখানে সঠিক উত্তর হবে মহাভারতকে। চলো পরের প্রশ্ন নাম্বার 3, তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল। তো সঠিক উত্তর হবে পাটলিপুত্রে। চলো পরের প্রশ্ন নাম্বার 4, প্রাচীন মিশরের লিপির নাম। সঠিক উত্তর হবে হায়ারোগ্লিফ লিপি। পরের প্রশ্ন নাম্বার 5, শিলাদিত্য উপাধি নিয়েছিলেন। সঠিক উত্তর হবে হর্ষবর্ধন। চলো পরের প্রশ্ন নাম্বার 6, পঞ্চম মহাভূতের পঞ্চম নীতিটি প্রবর্তন করেন। তো এখানে পঞ্চম মহাভূতের পঞ্চম নীতিটি প্রবর্তন করেন। সঠিক উত্তর হবে মহাবীর। চলো পরের প্রশ্ন নাম্বার 7, ভারতীয় উপমহাদেশে দ্বিতীয় নবরাজ্যের সূচনা হয় খ্রিস্টপূর্ব 600 অব্দ নাগাদ। চলো পরের প্রশ্ন নাম্বার 8, দেবী চন্দ্রগুপ্তম হলো একটি নাটক। চলো পরের প্রশ্ন নাম্বার 9, সুদর্শন হ্রদ নির্মিত হয়। সঠিক উত্তর হবে কাথিয়া ওয়ার্ডে। চলো পরের প্রশ্ন নাম্বার 10, প্রথম রূপোর মুদ্রা ভারতে চালু করেন। প্রথম রূপোর মুদ্রা ভারতে চালু করেন। সঠিক উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। চলো পরের প্রশ্ন নাম্বার 11, জীবক ছিলেন। সঠিক উত্তর হবে বিম্বিসারের রাজবৈদ্য। চলো পরের প্রশ্ন নাম্বার 12, সুয়াংজাং যে বৌদ্ধ বিহারে পড়াশোনা করতেন তার নাম। তো এখানে সঠিক উত্তর হবে নালন্দা। চলো পরের প্রশ্ন নাম্বার 13, পলিশ গড়ে উঠেছিল। সঠিক উত্তর হবে গ্রীসে। চলো পরের প্রশ্ন নাম্বার 14, জৈন ধর্মের মোট তীর্থঙ্কর ছিলেন। সঠিক উত্তর হবে 24 জন। নাম্বার 2, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 × 14 = 14। প্রথম প্রশ্ন নাম্বার 1, অশোক কার কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন? অশোক উপগুপ্তর কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। চলো পরের প্রশ্ন নাম্বার 2, শকাব্দ কার আমলে প্রচলিত হয়? শকাব্দ কনিষ্কের আমলে প্রচলিত হয়। চলো পরের প্রশ্ন নাম্বার 3, কে ভারতবর্ষকে মূলত গরমের দেশ বলেছে? সুয়াংজাং ভারতবর্ষকে মূলত গরমের দেশ বলেছে। চলো পরের প্রশ্ন নাম্বার 4, ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে? ইন্ডিকা গ্রন্থের রচয়িতা মেগাস্থিনিস। চলো পরের প্রশ্ন নাম্বার 5, মহাভারতের আদি নাম কি? মহাভারতের আদি নাম জয় কাব্য। নাম্বার 20, শূন্যস্থান পূরণ করো। নাম্বার 1, মিশরের শাসকদের ড্যাশ বলা হতো। মিশরের শাসকদের ফেরাও বলা হতো। চলো পরের প্রশ্ন নাম্বার 2, গান্ধারের রাজধানী ছিল ড্যাশ। গান্ধারের রাজধানী ছিল তক্ষশিলা। চলো পরের প্রশ্ন নাম্বার 3, আর্য সত্য ড্যাশ ধর্মের অংশ। আর্য সত্য বৌদ্ধ ধর্মের অংশ। নাম্বার সি, কস্তমের সঙ্গে কস্তম মেলাও। নাম্বার 1, হিনজান ও মহাযান। সঠিক উত্তর হবে বৌদ্ধ ধর্ম। নাম্বার 2, দ্বাদশ অঙ্গ। সঠিক উত্তর হবে জৈন ধর্ম। নাম্বার 3, মহাকাশ্যপ। সঠিক উত্তর হবে প্রথম বৌদ্ধ সঙ্গীতি। নাম্বার ডি, সত্য বা মিথ্যা নির্বাচন করো। নাম্বার 1, বর্জিদের রাজধানী ছিল বৈশালী। বাক্যটি সত্য। নাম্বার 2, কলিঙ্গ যুদ্ধ হয়েছিল হর্ষবর্ধনের সময়। বাক্যটি মিথ্যা। নাম্বার 3, বিদ কথার অর্থ জ্ঞান। বাক্যটি সত্য। নাম্বার 3, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 6টি। প্রথম প্রশ্ন নাম্বার 1, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে এবং এই বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তো দেখে নাও সঠিক উত্তরটা তোমরা। চলো পরের প্রশ্ন নাম্বার 2, বর্ণাশ্রম বলতে কি বোঝো? নাম্বার 3, হর্ষবর্ধনের লেখা দুটি নাটকের নাম লেখো। হর্ষবর্ধনের লেখা দুটি নাটকের নাম রত্নাবলী ও নাগানন্দ। চলো পরের প্রশ্ন নাম্বার 4, ধর্মচক্র প্রবর্তন কি? তো দেখে নাও সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন নাম্বার 5, ষোড়শ মহাজন পদের আমলে ফসল সম্পর্কে কি জানা যায়?
চল পরের প্রশ্ন নাম্বার 6, পলিশ বলতে কি বোঝো, উদাহরণ সহ লেখো। চল পরের প্রশ্ন নাম্বার 7, মুদ্রা রাক্ষস নাটকের বিষয়বস্তু কি? দেখে নাও দুটো প্রশ্নের সঠিক উত্তর। নাম্বার 4, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি। প্রথম প্রশ্ন নাম্বার 1, টিকা লেখো গান্ধার শিল্প। তো তোমাদের এখানে গান্ধার শিল্প সম্পর্কে টিকা লিখতে হবে। তো দেখে নাও কীভাবে তোমরা উত্তরটা সুন্দরভাবে লিখবে, তোমরা একবার করে ভালোভাবে দেখে নাও। চলো পরের প্রশ্ন নাম্বার 2, আলেকজান্ডারের ভারতীয় উপমহাদেশ অভিযান সম্পর্কে লেখো। দেখে নাও সঠিক উত্তর। নাম্বার 3, টিকা লেখো তাম্রলিপ্ত বন্ধন। অর্থাৎ এখানেও তোমাদের টিকা লিখতে হবে তাম্রলিপ্ত বন্ধন সম্পর্কে। তো দেখে নাও সঠিক উত্তরটা তোমরা। চলো পরের প্রশ্ন নাম্বার 4, বিহার ও চৈত্য কাকে বলে? বিহার তৈরি হতো বৌদ্ধ ভিক্ষুদের থাকা ও পড়াশোনার জন্য। বিহার হলো আসলে অনেকগুলি গুহার সমষ্টি। আর চৈত্য সাধারণত গুহাবাস হিসেবে চৈত্য বানানো হতো। চৈত্য হতো লম্বাটে ধরনের। উপাসনার জন্য চৈত্যের এক প্রান্তে স্তূপ থাকত। সাতবাহন রাজারা নাসিক, কাল্লের, পিতনখরা প্রভৃতি অঞ্চলে চৈত্র বানিয়েছিল। তো দেখুন পরের প্রশ্ন নাম্বার 5, নালন্দা মহাবিহারের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে লেখো। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, তোমরা এই প্রশ্নটা ভালোভাবে তৈরি করে নেবে। চলো পরের প্রশ্ন নাম্বার 6, প্রাচীনকালে রাজারা যজ্ঞ করতেন কেন? অর্থাৎ প্রাচীনকালে রাজারা কেন যজ্ঞ করতেন? তো দেখে নাও তার সঠিক উত্তর। নাম্বার 5, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো 3টি। প্রথম প্রশ্ন নাম্বার 1, সুয়াংজাংয়ের বর্ণনায় হর্ষবর্ধন বৌদ্ধ সম্মেলন ও প্রয়াগের মহাদান সম্পর্কে যা জানো লেখো। নাম্বার 2, অশোকের ধর্মনীতি সম্পর্কে যা জানো লেখো। নাম্বার 2, মৌর্য ও গুপ্ত আমলের কৃষি ব্যবস্থা পরিচয় দাও। চলো পরের প্রশ্ন নাম্বার 4, শুঙ্গ কুষাণ সাতবাহন আমলের শিল্পচর্চা সম্পর্কে লেখো। নাম্বার 5, গুপ্ত যুগের বিজ্ঞান চর্চা সম্পর্কে আলোচনা করো। তো এটি ছিল ক্লাস 6ষ্ঠ শ্রেণীর 3য় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্র। তো ইতিহাসের প্রশ্নপত্রটি তোমরা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালোভাবে ভিডিওটি লাইক দিয়ে তোমাদের বন্ধুর কাছে বেশি করে শেয়ার করে দিও। তো আজকে ক্লাসটি আমি শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।